এমন একটি জনপদ যেখানে প্রতিটি সকাল শুরু হয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, আর প্রতিটি রাত শেষ হয় নতুন দিনের আশায়। যেখানে উত্তাল নদী, বিশাল সমুদ্র আর ঘন জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানুষের জীবনের প্রতিদিনের বাস্তবতা। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে এমন এক রহস্যময় ভূখণ্ড রয়েছে, চর কুকরিমুকরি। দূর থেকে একটি স্বর্গের মতো সুন্দর সবুজ বন, বিস্তীর্ণ চর, অসংখ্য পাখির কলরব আর নদীর অনন্ত জলরাশি যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের অজানা সংগ্রাম, অশ্রু, সাহস এবং বেঁচে থাকার অবিশ্বাস্য গল্প। আজ আমরা দেখব সেই মানুষের জীবনযাত্রা, যারা প্রতিদিন নদীর ঢেউ, ঝড়, জঙ্গল আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। দেখব প্রকৃতির অপার সৌন্দর্য আর সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা। তাহলে চলুন শুরু করি আজকের এই অসাধারণ যাত্রা, চর কুকরিমুকরির জীবন সংগ্রাম ও সৌন্দর্যের গল্প। আপনারা দেখছেন গল্পগ্রাফি। এমন ডকুমেন্টারি ভিডিও পেতে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকন অন করতে ভুলবেন না কিন্তু। অনেকেই এই নাম শুনেছেন, কেউ কেউ হয়তো এখানে ঘুরতেও এসেছেন, কিন্তু খুব কম মানুষই জানেন এই সৌন্দর্যের আড়ালে কত শত মানুষের অজানা কষ্ট, অশ্রু, আশা এবং বেঁচে থাকার গল্প লুকিয়ে আছে। ভোলা জেলার চরভাসান উপজেলার দক্ষিণে অবস্থিত চর কুকরিমুকরি। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর উপকূলীয় অঞ্চল। একদিকে বিশাল নদী, অন্যদিকে সবুজ বনাঞ্চল, মাঝখানে বিস্তীর্ণ চরভূমি। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এই জনপদকে। কিন্তু প্রকৃতির এই উপহার পাওয়ার জন্য এখানকার মানুষকে প্রতিদিন চড়া মূল্য দিতে হয়। উপজেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার এবং জেলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চল। শহরের মানুষের কাছে এই দূরত্ব হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু নদী, খাল, বন এবং সাগর পেরিয়ে চলাচল করতে হয় বলে এখানকার মানুষের জন্য এটি একটি বিশাল পথ। অনেক সময় জরুরি প্রয়োজনে জেলা শহরে পৌঁছাতে পুরো একটি দিন লেগে যায়। অসুস্থ রোগী, শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ, সবার জীবনেই এই দূরত্ব একটি বড় চ্যালেঞ্জ। এখানে প্রতিটি জিনিসপত্র নদীপথে আনা নেওয়া করতে হয়, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সবকিছুর দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তবুও জীবন থেমে থাকে না। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চর কুকরিমুকরির মূল পর্যটন কেন্দ্রের পাশে, যেখানে চর কুকরিমুকরির পর্যটন কেন্দ্র এবং নারকেল বাগানের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট খাল। প্রথম দেখায় এটি হয়তো সাধারণ একটি খাল বললেই মনে হবে, কিন্তু স্থানীয় মানুষের কাছে এই খাল শুধুমাত্র একটি জলাধারা নয়, এটি তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। রাত ভোর হওয়ার আগ থেকেই এই খালকে কেন্দ্র করে শুরু হয় অসংখ্য মানুষের কর্মব্যস্ততা।
যখন শহরের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন এখানকার অনেক মানুষ জীবিকার সন্ধানে নেমে পড়েন নদীর পানিতে। তাদের কাজের সময় নির্ধারণ করে ঘড়ির কাঁটা নয়, বরং জোয়ার ভাটা। নদীর পানির সঙ্গে তাল মিলিয়েই চলে তাদের জীবন। এখানকার শিশুদের জীবনও অন্যরকম। আমাদের শহরের শিশুরা যখন বই, খাতা, খেলনা কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তখন এই অঞ্চলের অনেক শিশু ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব ভাগ করে নেয়। কেউ বাবার সঙ্গে মাছ ধরতে যায়, কেউ নদীর তীরে দাঁড়িয়ে জাল টানে, আবার কেউ মাছ বাছাইয়ের কাজে সাহায্য করে। শৈশব এখানে শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। নদীর স্রোত, কাদা, বৃষ্টি এবং ঝড় সবকিছুই তারা ছোটবেলা থেকে চিনে ফেলে। তাদের জীবন দেখে বোঝা যায়, সংগ্রাম কখনো বয়স দেখে আসে না। এটা হলো মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনা। এই মোহনা সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে দাঁড়ালে প্রকৃতির বিশালত্ব অনুভব করা যায়। আজ আবহাওয়া কিছুটা খারাপ, সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা। অন্যদিকে নদীতে জোয়ার এসেছে। জোয়ারের সময় নদীর রূপ সম্পূর্ণ বদলে যায়। দূর থেকে শোনা যায় পানির গর্জন। মনে হয় যেন নদী নিজের শক্তি ঘোষণা দিচ্ছে। প্রবল স্রোত আর উত্তাল ঢেউর সামনে তখন কোনো কিছুই নিরাপদ নয়। নদী তার নিজের পথ নিজেই তৈরি করে নেয়। এই জোয়ারের পানিতে অনেক সময় চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বৈরী আবহাওয়ার হুমকি। দুই মিলে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। এমন পরিবেশে দাঁড়াতেই যেখানে সাধারণ মানুষ ভয় লাগে, সেখানে স্থানীয় জেলেরা নির্ভয়ে কাজ করে যান। কারণ এই নদীই তাদের জীবন, এই নদীই তাদের জীবিকা। কিছুটা সামনে এগোলে দেখা যায় কয়েকজন নারী পুরুষ কোমর সমান পানিতে দাঁড়িয়ে কাজ করছেন। তারা সংগ্রহ করছে বাগদা চিংড়ির রেণুপোনা। এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য এবং ধৈর্যের। ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে সূক্ষ্ম জালের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র পোনা সংগ্রহ করতে হয়। এরপর সেগুলো অত্যন্ত যত্নের সঙ্গে আলাদা করা হয়। প্রতিটি পোনা এখানে বিক্রি হয় মাত্র 40 পয়সা, অর্থাৎ 100 বাগদা চিংড়ি মাছের পোনা মাত্র 40 টাকা দাম। একজন সাধারণ মানুষের পক্ষে প্রথম দেখায় এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব, কিন্তু দিনের পর দিন অভিজ্ঞতা তাদের চোখে এমনভাবে প্রশিক্ষিত করেছে যে তারা খুব সহজেই প্রয়োজনীয় পোনা আলাদা করে ফেলতে পারেন। কাকা, কেমন পোনা পান, কি পরিমাণে আপনারা? কম কম না? বেশি হয় 3,000, 4,000, 5,000 পাওয়া আছে। আপনারা কেমন দামে বিক্রি করেন এগুলো? শত হিসাবে শত 40 টাকা শত। 100-র দাম মাত্র 40 টাকা। 40 টাকা। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে পরিশ্রম করে। 100 চিংড়ি মাছের পোনা মাত্র 40 টাকা, যা হয়তো আমাদের এলাকায় 100-র দাম অনেক বেশি। এগুলো আপনারা বিক্রি করেন কোথায়? এই কুকরিতে। এখান থেকে চরফেশন হয়ে বিভিন্ন জায়গায় যায়। না না, আপনি কি সবসময় এই কাজ করেন না আর অন্য কোনো ধরনের কাজ আছে? এই ধরে 2 মাস 3 মাস চলে। 2-3 মাস চলে। এরপর কি কাজ করেন আপনি? ইলিশ মাছ। ইলিশ মাছ। এই ক্ষুদ্র প্রাণগুলোই হতে পারে অনেক পরিবারের আয়ের উৎস। দূরে দেখা যাচ্ছে একজন বয়স্ক জেলে ধীরে ধীরে তার জাল টেনে তুলছেন। তার মুখে বয়সের ছাপ স্পষ্ট। চোখের কোণে জমে আছে বছরের পর বছরের সংগ্রামের গল্প। তিনি জানেন না আজ কত মাছ পাবেন। তবুও প্রতিদিনের মতো জাল ফেলছেন, কারণ নদীতে না নামলে চুলায় আগুন জ্বলবে না। চলুন দেখি কি কি মাছ পেলেন। কাকা, কি কি মাছ পাইলেন আজকে? চিংড়ি মাছ।
একটু জাগান তাইলে আমরা একটু দেখি। দর্শক আপনারা দেখছেন কাকা সে চিংড়ি মাছ ধরা জালটি জাগাচ্ছে, দেখি কি মাছ পায় সে। চিংড়ি মাছ বাদে আর কোনো মাছ ওঠে না? না, তুই একটা করে তাই এই ছোট চিংড়ি ওঠে বেশি না বড়টাও ওঠে? বড় উড়ে, বড় মাছ কম এখন। কোন টাইমে বেশি পাওয়া যায় মাছ? মাছ এই জোয়ার টাইমে পাওয়া যায়। জোয়ার টাইমে। এই যে দেখেন মাছগুলো দেখা যাচ্ছে, ওই যে নিচে মাছগুলো, এই মাছ। এই যে মাছগুলো চিংড়ি মাছ বেশি যার ভিতর। জাল তুলে দেখা যায় বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও চিংড়ি ধরা পড়েছে। কিছু মাছ নিজের পরিবারের জন্য রেখে বাকিগুলো বিক্রি করবেন বাজারে। এভাবেই চলছে তাদের জীবন। এই চরকুকরি মুকরির প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে মাছ ধরার সঙ্গে জড়িত। কেউ সরাসরি নদীতে মাছ ধরে, কেউ মাছ কেনাবেচা করে, কেউ মাছ শুকিয়ে শুটকি তৈরি করে, আবার কেউ মাছ পরিবহনের কাজে যুক্ত। এখানে মাছ শুধুমাত্র খাদ্য নয়, অর্থনীতির ভিত্তি। এবার একটা বাস্তবতার সঙ্গে পরিচিত হই। আমরা এখন দাঁড়িয়ে আছি বিস্তীর্ণ ঘাস ভূমির মধ্যে। দেখতে সাধারণ মনে হলো এই ঘাসের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। স্থানীয়ভাবে একে বলা হয় কাটা ঘাস বা সুসালো ঘাস। এর পাতাগুলো অত্যন্ত ধারালো। কিছুক্ষণের ভিতর দিয়ে হাঁটলে মনে হবে পায়ে অসংখ্য সূক্ষ্ম ছুরি বিঁধেছে। তবুও মানুষ এই ঘাসের মধ্য দিয়ে চলাচল করে, কারণ বিকল্প পথ নেই। তবে এই ঘাসগুলো টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, যার কারণে এর ডগা সুচালো হয়। প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে এখানে বেঁচে থাকাই একমাত্র উপায়। দূরে ওই নদীর বুকে ভাসছে ছোট ছোট নৌকা। দেখতে এতটাই ছোট যে মনে হয় একটি বড় ঢেউ এলেই উল্টে যাবে। কিন্তু এসব নৌকাতেই কাটে অনেক মানুষের জীবনের বড় এক অংশ। কখনো দিনের পর দিন, কখনো রাতের পর রাত। প্রবল বাতাস, ঝড়, বৃষ্টি সবকিছুর মধ্যেই তারা কাজ করে যায়। যেখানে আমাদের সাহস হারিয়ে যেতে পারে, সেখানে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করে। এই সাহস উপকূলের মানুষের সবচেয়ে বড় সম্পদ। ওই যে দেখা যাচ্ছে কয়েকটি মাছ ধরা ট্রলার তীরে ভিড়ছে। চলুন দেখি তারা কি কি মাছ ধরে আনলো। নদীর পাশের বিস্তীর্ণ চরাভূমি। এই চরগুলো অনেক মানুষের বেঁচে থাকার অবলম্বন। শুকনো মৌসুমে এখানে ধান চাষ করা হয়। নদীর পলি জমে জমিগুলো উর্বর হয়ে যায়। সেই উর্বর মাটিতে সোনালী ধানের স্বপ্ন বুনে কৃষকেরা।
ফসল ভালো হলে তাদের মুখে ফুটে হাসি, আর যদি বন্যা বা ঘূর্ণিঝড় ফসল নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হয়। এটাই তাদের জীবন, এটাই তাদের বাস্তবতা। এই চরাঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ জীবিকা হলো পশুপালন। এখানে গরু, ছাগল এবং বিশেষ করে মহিষ পালন খুবই জনপ্রিয়। বিস্তীর্ণ তৃণভূমিতে শত শত গরু মহিষ ঘুরে বেড়ায়। খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে তারা ঘাস খেয়ে বেড়ায়। দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। তবে বর্ষাকালে পরিস্থিতি পাল্টে যায়, তৃণভূমিগুলো পানিতে তলিয়ে যায়। তখন পশুদের জন্য খাদ্য সংকট দেখা দেয়। অনেক সময় মালিকদের দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করতে হয়, তারপরও অনেক পশুকে না খেয়ে থাকতে হয়। এটি অত্যন্ত কষ্টের হলেও এটিই বাস্তবতা। তালামিন, জি, এখানে মহিষ কতগুলান আছে? এখানে মোট 70-80 থেকে 80। 80টা। হুম, আপনি এটা কোথায় কোথায় নিয়ে যান আর কখন নিয়ে বের হন? আর সকালে ছাড়ি, একেবারে ভোরে ছাড়ি, আবার সন্ধ্যাবেলায় বান্ধি। ভোরে ছাড়েন আর সন্ধ্যাবেলা বাঁধেন? জি, ছাড়েন কোথায়? ছাড়ি এই বিল আছে, হ্যাঁ। চর আছে। এখানে মহিষের দুধ কিরকম হয়? এখানে ঘাসের সংখ্যা কম, এই জন্য দুধও কম। তাহলে দুধ যদি না হয় আপনাদের লাভ কি থাকে? লাভ, প্রতি বছর মহিষ বিয়ে এলে ওই মহিষের ছাও বড় হইলে বিক্রি করি। বিক্রি করেন? আমাদের মহিষ যদি 30টা থাকে, 30টা কিনা প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা বেতন যায়। আমার যার 50টা আছে, হ্যাঁ। সে আরো বেশি বেচতে পারে। আবার যার 80-100 আছে, সে আরো বেশি বেচতে পারে। একটা প্রাপ্তবয়স্ক বড় মহিষ হুম, কোরবানি দেওয়ার মতো যেগুলো হয় সেগুলোর দাম কেমন হইতে পারে? সর্বমোট কুরবানি দেওয়া না হেঁটে যদি কেনে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম আছে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনি যদি এই 30টা মহিষের জন্য একজন রাখাল রাখেন তাহলে তার বাৎসরিক বেতন কেমন আসতে পারে? তার বেতন মনে করেন ওই যে মনে করেন 2 লক্ষ কথা কইছি। যদি 2 লক্ষ টাকা দিতে হয় তাহলে রাখালের বেতন দিয়ে আপনার কি লাভ থাকবে? আমাদের লাভ মানে এটি পালিত, ওই জন্য বছরে 30টা মহিষ থাকলে 3 লাখ টাকা বেশি, 4 লক্ষ টাকা বেশি। হ্যাঁ। এবার প্রতি বছর 30টা মহিষ থাকলে 15টা কি 20টা বিয়ে এইভাবে। হ্যাঁ। তা ওই বিয়ে বাচ্চাটার কি লাভ? বাচ্চাটা লাভ থাকে। জি। আর যখন এই আপনাদের অঞ্চলে বন্যা হয় সেই সময় আপনাদের এই সমস্ত জায়গা তো পানিতে। আমাদের এখানে ওই টিলা মানে কাছে নাই, ভিতরে আছে, ওই জায়গায় নিয়ে রাখি, উঁচু জায়গা, সেই জায়গায় নিয়ে। তখন খাবার দাবার কিভাবে পান এতগুলো মহিষের? বেশিরভাগ বাগানে রাখি, তো বাগানে উঁচু জায়গায় মানে যখন বন্যা দেখি তখন পরের দিকে লই যায়। অনেকে অনেক টাকা দিকে নিয়ে রাখে। 4 দিন বসে থাকে, না খেয়ে থাকে 2, 3, 4, 5 দিন। একটি মজার বিষয় হলো প্রতিটি মহিষ বা গরু পালের একটি নেতা থাকে। তাদের গলায় বাঁধা থাকে কাঠের তৈরি বিশেষ এক ধরনের ঘণ্টা। সেই ঘণ্টার শব্দ শুনেই দলের অন্য সদস্যরা তাকে অনুসরণ করে। আবার জঙ্গলে হারিয়ে গেলে এই শব্দের সাহায্যে রাখালেরা সহজেই তাদের খুঁজে বের করতে পারেন। প্রাচীন এই পদ্ধতি আজও সমান কার্যকর। এই জঙ্গলটিকে দেখলে প্রথম দেখায় অনেকেরই সুন্দরবনের কথা মনে হবে। চারদিকে কেওড়া, গেওয়া, ছইলা এবং নানা প্রজাতির গাছ। প্রকৃতি এখানে উদার হাতে সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। কিন্তু এই বন শুধু সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি অনেক মানুষের জীবিকারও উৎস। কেউ কাঁকড়া ধরে, কেউ মাছ শিকার করে, আবার কেউ বনজ সম্পদ সংগ্রহ করে সংসার চালায়। তবে এই কাজগুলো মোটেও সহজ নয়। জঙ্গলের ভিতরে রয়েছে বিষধর সাপ, নানা ধরনের পোকামাকড় এবং অত্যন্ত বিপজ্জনক প্রাণী। কখনো কখনো বন্য প্রাণীরাও মুখোমুখি হতে হয়। তারপরও মানুষ আসে, কারণ পেটের দায় অনেক বড় দায়। জীবন ও জীবিকার তাগিদে তাদের প্রতিদিনই ঝুঁকি নিতে হয়।
এই বনাঞ্চলে রয়েছে চিত্রা হরিণের বসবাস। ভাগ্য ভালো থাকলে হরিণের পাল চোখে পড়তে পারে। নীরব জঙ্গলের ভেতরে হরিণের ছুটে চলার দৃশ্য সত্যিই অসাধারণ। তাদের উপস্থিতি এই অঞ্চলের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। এই যে এইখানে দেখুন, শুধু মানুষ নয়, এই অঞ্চলের গাছপালাও যেন বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। নদীর ভাঙনে অনেক গাছের নিচে মাটি সরে গেছে, শেকড়গুলো বাইরে বেরিয়ে এসেছে। দেখলে মনে হয় তারা শেষ শক্তিটুকু দিয়ে মাটিকে আঁকড়ে ধরে আছে। হয়তো অনেকে টিকতে পারবে না, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছে। এই দৃশ্য যেন এখানকার মানুষের জীবনের প্রতিচ্ছবি। এই চর কুকরি-মুকরির প্রতিটি সকাল নতুন আশার গল্প বলে, আবার প্রতিটি সন্ধ্যা সংগ্রামের হিসাব কষে। এখানে জীবন সহজ নয়, প্রতিটি মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। কখনো নদী ভাঙে, কখনো ঝড় আসে, কখনো ফসল নষ্ট হয়, আবার কখনো মাছের অকাল দেখা দেয়। তবুও তারা হাল ছাড়ে না, পরাজয়কে মেনে নিয়ে আবার নতুন করে শুরু করে, কারণ তারা জানে জীবন মানেই এগিয়ে চলা। এই চর কুকরি-মুকরি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে লড়াই করে ও মানুষ কিভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে। এখানকার প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ যেন একটি কথাই বলে, সংগ্রামী জীবন। আর সেই সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে বেঁচে থাকার সবচেয়ে সুন্দর গল্প। বন্ধুরা, চর কুকরি-মুকরির জীবন সংগ্রাম আর প্রাকৃতির অপার সৌন্দর্যের এই গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমনই আরও বাস্তব জীবন কাহিনী, ভ্রমণ, ইতিহাস এবং অজানা গল্প দেখতে এখনই গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের সঙ্গেই থাকুন। গল্পগ্রাফি।